বিশ্বজুড়ে নানা ঘটনা প্রবাহ উত্তাল বেশ কয়েকটি দেশের অভ্যন্তরীণ রাজনীতি। জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু রোববার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। পার্লামেন্টের উভয় কক্ষে তার নেতৃত্বাধীন জোট সরকার সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর তিনি দলের ভেতর বাইরে চাপের মুখে পড়েন। তাই ক্ষমতা গ্রহণের 11 মাসের মাথায় অবশেষে পদত্যাগের সিদ্ধান্ত নিলেন ইশিবা। ফ্রান্সের পার্লামেন্টে আস্থা ভোটে পরাজিত হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু। তাকে পদচ্যুত করার পক্ষে সোমবার ভোট দিয়েছেন পার্লামেন্টের বেশিরভাগ সদস্য। আস্থা ভোটে পরাজিত হওয়ার ফলে এখন ফ্রান্সের সরকারকেও ক্ষমতা ছাড়তে হবে। নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদে জেনজি তরুণদের বিক্ষোভের জেরে নিহতের সংখ্যা বেড়ে 19 জন হয়েছে। দেশটিতে 26টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বন্ধের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে কাঠমান্ডু সহ অন্যান্য শহরে বিক্ষোভ করেছে জেনজিরা। তরুণ প্রজন্মের এই বিক্ষোভকারীরা জেনজি হিসেবে পরিচিত। তরুণদের বিক্ষোভের সময় আইন শৃঙ্খলা বাহিনীর বল প্রয়োগে বেশ কয়েকজন নিহত হওয়ার পর তীব্র সমালোচনার মুখে পদত্যাগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক। আজ সোমবার রাতে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। আমরা একটু তরুণদের কাছে শুনে আসতে চাই তারা কিসের দাবিতে বিক্ষোভ করছে এবং রাজপথে প্রাণ দিচ্ছে। Every corruption in the country, from the local level to federal level, all the Nepalese citizens are fed up of corruption. Every youth are going outside the country, so we want to protect our youth and make the country's economy better. For that, we need a new youth, new power and new politicians who are well educated to move the country forward. Also, the recent happenings of social media ban and social media ban by the government, extremely it is against our freedom of speech, and they want to control us just like a dictator. I don't know what to expect from these politicians. I am just fed up just like the others. So we are against this movement and to bring a new Nepal for our good and youth people. তবে বিশ্বজুড়ে এইসব অস্থিরতার মধ্যেও আমেরিকায় বসবাসরত TVN24 দর্শকদের অনেকেরই নজর এখন বাংলাদেশে। বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ শুরু হবে কিছুক্ষণের মধ্যে। বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ডাকসুর ভোট গ্রহণ হবে। সব প্রস্তুতি সম্পন্ন করে আনা হয়েছে। স্বয়ং প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনটিকে সুষ্ঠু করার তাগিদ দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে টেলিফোন করেছেন এবং প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে এনেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনও। প্রায় 39,800 জন ভোটারের মধ্যে 48% নারী ভোটার। তারা এই নির্বাচনে সিদ্ধান্তমূলক ভূমিকা পালন করবেন বলে মনে করা হচ্ছে। কে জিতবে শেষ পর্যন্ত তা নিয়ে নানা জল্পনা কল্পনা আছে। তবে এই বিষয়ে দুইটি জরিপে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল বেশ এগিয়ে। তবে অনেকে এই জরিপের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন। কেন এই নির্বাচন গুরুত্বপূর্ণ? বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির গতিপথ নির্ধারণে এটি কতটা ভূমিকা রাখবে? সেসব বিষয় নিয়ে আলোচনা করব আমরা TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল এবং আমাদের সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন বর্ষিয়ান সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ মাহমুদুল্লাহ এবং ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্সের প্রফেসর ডক্টর কবির হাসান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আলোচনায়। সৈয়দ মাহমুদুল্লাহ, আপনার কাছে প্রশ্ন দিয়ে শুরু করতে চাই, সেটা হলো ডাকসু নির্বাচন। আমরা আজকে অর্থাৎ বাংলাদেশ সময় আর 2 ঘন্টা পরেই ভোট গ্রহণ শুরু হয়ে যাবে এবং তার ফলে তারপর খুব দ্রুতই হয়তো ফলাফল জানা যাবে। কারণ খুব বেশি যেভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে, ভোটের ভোট কেন্দ্র বাড়ানো হয়েছে, ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনী সেখানে থাকবে, সেনাবাহিনী থাকবে না, তারপরও আইন শৃঙ্খলার ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ডাকসু তুমি কার সেটি খুব দ্রুতই আমরা জানবো। এই ডাকসু নিয়ে যতটা জল্পনা কল্পনা, সাজ রব এবং ব্যাপক প্রস্তুতি, রাজনৈতিক দলগুলোর দৃষ্টি, সবকিছুই তো আসলে এখন বাংলাদেশের রাজনীতিতে ডাকসু কেন্দ্রিক। এটি যতটা গুরুত্ব পাচ্ছে এতটা গুরুত্বপূর্ণ কি? নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রাজনীতি মানে বাংলাদেশ সৃষ্টির আগে থেকে, কিন্তু বাংলাদেশ সৃষ্টির পর থেকে ভাষা আন্দোলনের প্রেক্ষিত, তার প্রাক পর্ব থেকে শুরু করে প্রত্যেকটা পর্বে 69-এর গণ আন্দোলন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ যখন শুরু হলো সেই সময় পর্যন্ত 11 দফা ইত্যাদি সব মিলিয়ে বাংলাদেশে যারা রাজনীতিতে নেতৃত্ব করেছেন, বাংলাদেশ আসছে যাকে স্থপতি মনে করে শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী ছিলেন প্রবাসী সরকারের, তারা থেকে শুরু করে পজিশনে যারা সকলেই তো এই
মানে ছাত্র রাজনীতিতে উঠে আসা, ফলে সেক্ষেত্রে ছাত্র রাজনীতির সূতিকার ঢাকা ইউনিভার্সিটির ছাত্র সংসদ ডাকসু, কিন্তু সেই সাথে অন্যান্য ইউনিভার্সিটি গুলোর ছাত্র সংসদ, ফলে এগুলোর নির্বাচন, ডাকসুর নির্বাচন অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটাই অত্যন্ত মানে তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ, ঐতিহাসিক নানা দিক থেকে। আর একটা কথা হচ্ছে এখানে তথ্য উল্লেখ করা উচিত, 1997 সালে, 90 সালের পরে 2012 সালে নির্বাচন হয়েছিল। 2012 সালে, তার মানে বেগম জিয়ার পুরো শাসন আমল এবং শেখ হাসিনার প্রথম শাসন আমলে ডাকসুর নির্বাচন হয়নি। পরে শেখ হাসিনার দ্বিতীয় শাসন আমল যখন শুরু হলো, সেই শাসন আমলে 2019 সালে নির্বাচন হয়েছে। 1990 সালের পরে 2019 সালে নির্বাচন হয়েছে। তাতে নুরুল হক নুরু, তার নাম যদি ভুল বলে থাকি আপনি নুরুল হক সংশোধন নূর। করে। হ্যাঁ, তো যাই হোক, তিনি ভিপি পদে নির্বাচিত হয়েছেন। ভিপি নির্বাচিত হয়েছিলেন। সবগুলো পদ নির্বাচন হয়নি, কিছু পদের কিছু নির্বাচন বাতিল করা হয়েছিল, অনেক গুরুতর মানে অনিয়মের অভিযোগ ছিল ইত্যাদি। যাই হোক, তো ফলে তার পরবর্তী সময়গুলো তো আর নির্বাচনী 19 সালের পরে, তার মানে 2000 মানে 19 সালের পরে আর নির্বাচন নেই। এর আগে পুরো মানে এরশাদ উৎখাত হওয়ার পর থেকে শুরু করে পুরো সময়টা কোনো নির্বাচন হয়নি। ফলে এটা অত্যন্ত দুঃখজনক। আমাদের আশা যে বাংলাদেশের মানে প্রত্যেকটা ছাত্র সংসদ নির্বাচন হওয়া উচিত, তাতে যেই দলই হারুক যেতুক, আমরা আপনার আমার প্রত্যেকের ব্যক্তিগত পছন্দ থাকবে, কিন্তু এই ছাত্র রাজনীতিকে বন্ধ করে রাখার কারণে বাংলাদেশের ছাত্র রাজনীতি, বাংলাদেশের রাজনীতিতে যে বন্ধাত্ব হয়েছে এবং সমস্ত অপশক্তির উৎখাত মানে উৎপাত শুরু হয়েছে, উত্থান শুরু হয়েছে, সেগুলোর জন্য এই ছাত্র রাজনীতি বন্ধ রাখা, ইউনিভার্সিটি ছাত্র সংসদ গুলোর নির্বাচন বন্ধ রাখা অত্যন্ত খারাপ একটা নজির স্থাপন করেছে, আমাদের জন্য খারাপ হয়েছে, নেতিবাচক হয়েছে। তো সেই কারণে অনেক উৎসাহ দিবে না। কিন্তু এখন যেটা আপনি বলছেন যে ওই মানে আকস্মিক ভাবে এখন যেহেতু মানে এইবারের যে তত্ত্বাবধায়ক সরকার মানে অন্তর্বর্তী সরকার হয়েছে, এই সরকারের পেছনে যে শক্তিগুলো কাজ করছে, তাতে করে ছাত্র শিবির, জামাত, এদের বেশ যথেষ্ট প্রভাব দেখা যাচ্ছে। সেই কারণে এই যে তারা এইবার যেটা আপনি বললেন ছাত্র শিবিরের যে প্যানেল, সেটা জয়ী হয়ে যেতে পারে বলে একটা একটা জনমত জরিপ উল্লেখ করা দুটো হয়েছে। জনমত সেটা জরিপে এসেছে এবং সেই সব এই প্রতিষ্ঠানগুলো যারা এই জনমত জরিপটি করেছে, পরিচালনা করেছে, সেখানেও শিবিরের অনেকের সংশ্লিষ্টতার বিষয়টি পরবর্তীতে গণমাধ্যমে উঠে এসেছে। অর্থাৎ জরিপের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। কিন্তু জরিপ তো আসলে সবকিছু আমেরিকাতে আমরা থাকি, আমরা জানি জরিপের ফলাফলে খুব বেশি আসলে চূড়ান্ত ফলাফল নির্ভর করে না। আমরা কামালা হ্যারিসকে দেখছিলাম যে তিনি সব জরিপে এগিয়েছিলেন, কিন্তু প্রেসিডেন্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এবং ওটা ঠিক না, কামালা হ্যারিস শেষের দিকে 2 সপ্তাহে সমস্ত মানে লিডিং নিউজ পেপার এবং সমস্ত ভাষ্যে বলা হচ্ছিল যে তিনি হেরে যাচ্ছেন শেষের দিকে এসে। হ্যাঁ, তারপরে আমি আপনার কাছে একটি স্পেসিফিক সৈয়দ মাহমুদুল্লাহ একটা প্রশ্ন করতে চাই। সেটা হলো, আপনি বলছিলেন 1990 নির্বাচনই বলুন, এরপর 2019 সালের নির্বাচনই বলুন, ডাকসু নির্বাচনের কথা বলছি, বেশিরভাগ নির্বাচনই হয়েছে নির্বাচিত কোনো সরকারের অধীনে, এবং সেই নির্বাচিত সরকারের ছাত্র সংগঠন যারা মাসেল পাওয়ার হিসেবে তাদের কাজ করে, তারা সেখানে ব্যাপক দাপট দেখিয়েছে, অস্ত্র, বাহুশক্তি সবকিছু দেখিয়ে চেষ্টা করেছে সেটিকে দখলে নেয়ার। যদিও নুরুল হক নূর একটি আন্দোলনের মাধ্যমে উঠে আসা একজন নেতা, সেই কারণে ছাত্র নেতা, তিনি শেষ পর্যন্ত জয়ী হয়েছিলেন, কিন্তু জিএস থেকে শুরু করে অন্যান্য পদ ছাত্রলীগের দখলে ছিল। এইবার যে নির্বাচনটি হচ্ছে, এখানে তো এখন দৃশ্যত সরকারের কোনো ছাত্র সংগঠন নেই, আমরা যদি বলি দৃশ্যত নেই। সেক্ষেত্রে এই নির্বাচনটা গণতান্ত্রিক জায়গায় একটা মাইল ফলকের জায়গায় পৌঁছে যাবে কিনা, যদি শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে হয়? যদি এবং সুষ্ঠু, অনেকগুলো কথা তো আপনি নিজেই বলে দিলেন। এই যদিগুলো হচ্ছে আসল কথা। আমরা দেখবো এমনি সমস্ত প্রস্তুতি, সরকার যেটা বলছে মানে প্রশাসনের যে প্রস্তুতি, এগুলো বলা হচ্ছে, কিন্তু এখানে যে ইসলামী ছাত্র শিবিরের পর্দার অন্তরালে এবং প্রকাশ্য তারা যে ভিপি মাম্মা ফাতিমা,
তিনি অন্য একটা প্যানেল থেকে দাঁড়িয়েছেন, তিনি নানা ধরনের অনিয়মের অভিযোগ করছেন। ভুয়া পরিচয়পত্র দিয়ে ইউনিভার্সিটিতে লোককে ঢোকানোর চেষ্টা হচ্ছে, তারা গোলযোগ করতে পারে ওই ভোটের লাইনে, মানে উল্টো উল্টো মানে ভিড়টি সৃষ্টি করে সেটাকে বিলম্বিত করতে পারে, এই সমস্ত অভিযোগ তিনি করেছেন। আরো কিছু কিছু অভিযোগ আছে। তো ফলে এই সমস্ত, আমি আশা করবো এই অভিযোগগুলো ভুল প্রমাণিত হবে, বা অধিকাংশ ক্ষেত্রে ভুল প্রমাণিত হবে, সঠিকভাবে নির্বাচন হবে। কিন্তু কথা হচ্ছে ছাত্র শিবির ইত্যাদি মানে পর্দার অন্তরালে থেকে তারা অন্যান্য দলের ঢুকে গিয়ে রাজনীতি করেছে, এখন প্রকাশ্যে তারা নেমেছে, তাদের বেশ মানে তারা রাজনৈতিক দল করেছে, তারা মানে মানে কি নাম দলটার, নতুন যে দল করেছে, যে রাজনৈতিক দল করেছে তারা, তো ফলে এনসিপির কথা তাদের বলছিলেন বেশ আপনি, প্রভাব এনসিপির দেখা কথা যাচ্ছে। বলছেন? হ্যাঁ, নাগরিক দল, এই নাগরিক দল তাদেরও বেশ প্রভাব দেখা যাচ্ছে। কি হয় শেষ পর্যন্ত দেখা যাক। আমরা মানে যদি সুষ্ঠু নির্বাচন হয়, এটা আগামী নির্বাচন তারা যে সুষ্ঠু করবেন বলছেন, সেদিকে একটা ভালো হবে। কিন্তু ঘটনা হচ্ছে একদিকে সুষ্ঠু নির্বাচন কথা বলা হচ্ছে, কিন্তু দেশ এই খালি ইউনিভার্সিটিটা তো সারা দেশেরই একটা অংশ। জি, সারা দেশে কি হচ্ছে, আমি আসবো সেখানে। সৈয়দ মাহমুদুল্লাহ, নিঃসন্দেহে আপনি হয়তো খুশি হবেন, এই কারণে খুশি হবেন যে যারা শিবিরের নানা কার্যক্রম নিয়ে নানা সময় সমালোচনা করতেন, তারা তো এখন আসলে জানতে পারবেন শিবির নিজ পরিচয়ে এই ডাকসুতে প্যানেল দিয়েছে, কোনো গুপ্ত সংগঠন হিসেবে দেয়নি। এবং তারা যে দাবি করছিল দেশব্যাপী তাদের যে জনপ্রিয়তা, সেটিও পরিমাপের একটি জায়গা তো অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়, সেইখানে সেটি নিঃসন্দেহে ফলাফলের পরে জানা যাবে আসলেই কি শিবির ছাত্রদের মধ্যে এতটা গ্রহণযোগ্য কিনা। আমি একটু প্রফেসর ডক্টর কবির হাসান আপনার কাছে জানতে চাই, সেটি হলো শিবির এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতটা দাপটে, এতটা সদর্পে, এতটা ভালোভাবে তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারেনি। একটা সময় আমরা দেখেছি শিবির নাম শুনেছে তো তাকে হলের ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে, পরবর্তীতে তাকে হাসপাতালে না পাঠিয়ে কারাগারে পাঠানো হয়েছে পুলিশের মাধ্যমে, এবং বুয়েটে আবরার ফাহাদকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে তার পিছনে একমাত্র কারণ ছিল, সন্দেহ করা হচ্ছিল আবরার ফাহাদ শিবির করে, সেজন্য একজন মানুষের প্রাণও গিয়েছে। কিন্তু এখন শিবির সবচেয়ে ভালো একটা কন্ডিশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এর আগে কোনো রাজনৈতিক সরকারের অধীনেও ইভেন বিএনপির সঙ্গে যখন জোট ছিল তখনও শিবির এইভাবে রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করতে পারেনি, এইবার করছে। এবং শিবিরের অনেকেরই ধারণা যে শিবির সম্ভবত জিতে যাবে। আপনার কাছেও কি তাই মনে হয় যে শিবির আসলে, বিশেষ করে 48% নারী ভোটার আছে যেখানে, সেইখানে সবার কাছে শিবির গ্রহণযোগ্য হয়ে উঠেছে যে তারা ডাকসুর মতো জায়গায় ভিপি, জিএস এসব পদে জিতে যেতে পারে? দেখুন, আমি ঢাকা ইউনিভার্সিটিতে 6 মাস পড়াশোনা করেছি আমেরিকা আসার আগে। 1982-তে ইকোনমিক্স ডিপার্টমেন্ট ছাত্র ছিলাম আমি। তো ঢাকা ইউনিভার্সিটিতে আমি সেই 1982-র কথা আমি বলছি, যে ইসলামী ছাত্র শিবিরকে কখনোই মুক্তভাবে তাদের কর্মকাণ্ড পরিচালনার কোনো সুযোগ দেওয়া হয়নি। সেটা বিএনপির আমলে হোক অথবা আওয়ামী লীগের আমলে হোক, ওদেরকে মারধর করা, শিবির সন্দেহদেরকে হেনস্থা করা। এখন এই কেয়ারটেকার গভর্নমেন্ট আর ইন্টারিম গভর্নমেন্টের আমলে অ্যাটলিস্ট এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে যে শিবির এসে তারা কি অন্যান্য সাধারণ ছাত্রছাত্রীরা এসে বলতে পারতেছে। এখন কথা হলো যে আমরা কোনটা নিব, যে একটা ছাত্র সংগঠন এবং ছাত্র সংগঠন যে ইউনিভার্সিটির যে রাজনীতি, সেটা হলো যে ইউনিভার্সিটি কিভাবে ভালো চলবে, ছাত্রছাত্রী কিভাবে কল্যাণমূলক কাজ হবে। যেমন আমেরিকান ইউনিভার্সিটি গুলোতেও কিন্তু ছাত্র সংসদ আছে, তারা কিন্তু জাতীয় রাজনীতির লেজুর ভিত্তি করে না। আসলে সেখান থেকে এরশাদ সাহেব একটা বলেছিলেন যে ছাত্র সংগঠনগুলোকে আলাদা করা, এবং আপনি যদি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে দেখেন, ওরা কিন্তু রাজনৈতিক দলের লেজুর ভিত্তি সরাসরি করে না। অফকোর্স তাদের আছে, কিন্তু ওরা যে ইউনিভার্সিটির ভিতরে যে ছাত্র যে সমস্যা, সেই সমস্যাগুলো কাজ করে। কদিন ধরে ওদের বিভিন্ন ম্যানিফেস্টো দেখছি, বিভিন্ন দলে তাদের যে নির্বাচন ম্যানিফেস্টো, ছাত্র শিবির 36টা, অন্যান্য দলের অনেক আছে। এবার এই এই ঢাকা ইউনিভার্সিটি খুবই গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ আমি একটা স্ট্যাটিস্টিক পেলাম, 53 বা 54 বছর বয়সে 7 বার শুধু ঢাকা ইউনিভার্সিটিতে ইলেকশন হয়েছে। অথচ ঢাকা ইউনিভার্সিটি ডাকসুর যে গঠনতন্ত্র, তার এভরি ইয়ারে তাদের ইলেকশন হওয়ার কথা। তো একটা জিনিস বরাবরই বলা হয় যে এটা সবাই অ্যান্টি ইনকামবেন্সি, যে দল ক্ষমতায় থাকে ছাত্ররা তার বিরুদ্ধে বিদ্রোহ করে। ঢাকা ইউনিভার্সিটি দেখায় যে হিস্টোরিক্যালি তাই হয়েছে। এবং নুরুল হক নুরের কথা যেটা বললেন, সেই
শেখ হাসিনা প্রচন্ড মানে দাপটের মাঝেও সে মানে স্বতন্ত্র হিসেবে নির্বাচিত এসেছে। এই ইলেকশনটা আরেকটা কারণে দরকার, যে একটা স্বচ্ছতা, যে ইলেকশন বাংলাদেশের লোক জনগণ করতে পারে, এবং যারা ইলেকশন করছে ঢাকা ইউনিভার্সিটিতে তারা অধিকাংশই মানে ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি এই জুলাই বিপ্লবের সাথে জড়িত, এবং ওদের সারা বাংলাদেশে একটা ফলোয়ার আছে জেনজি জেনারেশন, যেটা যদি আপনি বিনা ভোটে যদি সুস্থ নির্বাচন হয়, আপনি যদি পার্টিসিপেশন কথা বলেন, সেই পার্টিসিপেশন কিন্তু এই জেনজি বা ইয়াঙ্গার জেনারেশনের লোকজন যে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবে যদি আপনি ভোট না কিনেন। তো এই ইয়াটা একটা ব্যারোমিটার হিসেবে কাজ করবে। একটা হলো সুস্থভাবে ইলেকশন বা মানে মানে রাইট ভাবে ইলেকশনটা হওয়া। আমার মনে হয় যে সমস্ত প্রস্তুতি ওরা নিয়েছে, ঢাকা ইউনিভার্সিটির জনগণ সরকার চাচ্ছে, সরকার তাদের সেই সাপোর্ট মেকানিজম দিচ্ছে, সুস্থ ইলেকশন হবে। এবং এই ইলেকশনের ফলে যেই দলই জিতুক, আপনি শিবির জিতুক, ছাত্রদল জিতুক, এটা আমাদের জন্য একটা মাইল ফলক হয়ে থাকবে, এবং এটার একটা ইম্প্যাক্ট ন্যাশনাল ইলেকশনে পড়বে, এবং এটাতে একটা ব্যারোমিটার হবে। কারণ এখানে মেজরিটি 80% যে ইয়াঙ্গার জেনারেশন ন্যাশনাল ইলেকশনে ভোট দেবে, এই জন্য কিন্তু সবাই এদিকে তাকিয়ে আছে। এখন ধরেন আপনি যে কথা বললেন যে এই জরিপগুলো আমি অর্থনীতির ছাত্র, আমি জরিপ নিয়ে কাজ করি, যে ইয়াগুলো করেছে, আপনি শিবির হতে পারেন, আপনি কমিউনিস্ট পার্টির লোক হতে পারেন, কিন্তু যেই পদ্ধতি ইউজ করে আপনি পদ্ধতি দেখবেন এটা ঠিক আছে কিনা, তারপর রেজাল্ট যাই হয় সে পদ্ধতি নিয়ে কিন্তু আমি বলবো যে ওরা মোটামুটি 90% কারেক্ট। এখানে কিন্তু ম্যানিপুলেশনের কোনো ইয়ে নেই। আর জিতবে কিনা না জিতবে, হোয়াট এভার ইট ইজ, শিবির এই মানে তাদের নেতারা যেটা বলছে, অন্য দলের নেতারা বলেছে যেটাই রেজাল্ট হোক আমরা মেনে নেব, আমরা বিশ্ববিদ্যালয়, এই যে মেসেজটা দিচ্ছে কালেক্টিভলি, এটা কিন্তু বিরাট মেসেজ। আরেকটা জিনিস দেখবেন, শিবির কিন্তু একক নামে নির্বাচন করছেন, তার ইয়াতে ঐক্যবদ্ধ প্যানেলের মাধ্যমে, যদিও ওদের 80% যারা তারা শিবির কর্মী অথবা তারা কিন্তু অন্য বাইরের লোকজন তো তাদের ইয়ার মধ্যে নিয়ে এসেছে। এটা একটা গুণগত পরিবর্তন। আমার মনে হয় বহুমতের যদি চর্চা আমরা না করি তাহলে কিভাবে হবে? আমাদের ঢাকা ইউনিভার্সিটি যখন আওয়ামী লীগ ক্ষমতা আসে, ছাত্রলীগকে পিটিয়ে বার করে, শিবিরকে পিটিয়ে বার করে, যখন বিএনপি ক্ষমতা আসে, ছাত্রলীগকে পিটিয়ে বার করে, শিবিরকে, এইগুলোর আসলে মানে অবসান হওয়া দরকার। আরেকটা ব্যাপার, আমাদের শিক্ষকদেরও একটু মানে একটু টনক নেওয়া দরকার। আমি যেহেতু শিক্ষক বলে কথাটা বলছি, ঢাকা ইউনিভার্সিটির এটা প্রাচ্যের অক্সফোর্ড আমরা বলি, আপনি যদি দেখেন শিক্ষকদের মানে মানগত যোগ্যতা অথবা তাদের রিসার্চ মানে আউটপুট ইজ অলমোস্ট মানে জিরো, এবং তারা বড় হয়, শিক্ষক হয়, পদ পদবি পায়, এই সমস্ত পলিটিক্স করে। এবং একটা স্টাইল, সবার স্টাইলে আমি দেখলাম, স্পেশালি ছাত্র শিবির, শিক্ষকদেরকে ওরা অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আসবে। আমেরিকাতে আমাদের একটি আছে, প্রত্যেকটা সেমিস্টারে যখন প্রত্যেকটা কোর্সে আমাদের ছাত্ররা ইভ্যালুয়েট করে, এটার ইভালুয়েশনের উপর আমাদের অ্যানুয়াল মেরিট পারফরমেন্স ক্রিয়া করা হয়। বাংলাদেশে এইটা আসলে শুরু করা দরকার। তাহলে শিক্ষকরা ক্লাসরুমে এসে ক্লাস নিয়ে পলিটিক্স বাজি করে বেড়াবে না, কনসালটেন্সি করে বেড়াবে না, এবং তাদের যে মূলগত যেই শিক্ষা দেওয়া রিসার্চ করে সেটা ফিরে আনবে, এই দায়বদ্ধতা আশা করি এই ইলেকশনের মাধ্যমে তাদের ম্যানিফেস্টোর মাধ্যমে যেই আসক এটা মানে প্রতিষ্ঠিত হবে। এটা বাংলাদেশের জন্য দরকার। জি, আপনি একটি ভালো প্রস্তাব দিয়েছেন, এবং এই বিষয়টি কিন্তু বাংলাদেশের অনেকগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আছে। আমি নিজে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি, আমি জানি যে সেখানে স্টুডেন্টরা শিক্ষকদের ইভালুয়েট করে, কিন্তু আমি আবার সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েছি, সেখানে কখনোই এই সুযোগ আমরা পাইনি যে শিক্ষকরা তারা কেমন পড়াচ্ছেন সেটি আমরা বিবেচনা করব কিংবা আমরা ইভ্যালুয়েট করব। এটিও ডাকসুতে যারা জিতে আসবে তারা হয়তো, যদি কেউ আমাদের আলোচনা দেখে থাকেন, তারা তাদের এজেন্ডাতে, ভবিষ্যৎ এজেন্ডাতে তারা রাখতে পারেন যে শিক্ষকদেরকে অন্তত জব দিতে। আমি একটা জিনিস অ্যাড করি, যে শিক্ষকের কথা আসলে আমি ঢাকা ইউনিভার্সিটি যখন পড়ি আর কি, আপনি শিক্ষককে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে, তার দে আর লাইক গড, এবং আপনি সেখানে নিজে পড়েছেন যে আমাদের যে এক্সচেঞ্জ, যে শিক্ষা দানের পদ্ধতি, যে আমরা যে একটা মানে কালেক্টিভ প্রসেস, এই জিনিসটা টোটালি অ্যাবসেন্ট। আপনি প্রশ্ন জিজ্ঞেস করবেন, আপনাকে মানে ফ্ল্যাগ করে রাখবে, আপনাকে ওই পরীক্ষায় কম নম্বর দিবে, সেশনাল কম নম্বর দিবে। এগুলো, এই ব্যাপারটা আমারও হয়েছিল। আমি যখন আমেরিকায় আসি, একই প্রশ্ন আমার শিক্ষক পড়াচ্ছিলেন, আমি তো বললাম যে এই জায়গায় একটু ভুল হতে পারে, আমি যেহেতু ব্যাকগ্রাউন্ড ম্যাথ, উনি আমাকে বকে টেনে নিলেন, উনি আমাকে আরো বেশি পড়াতে দিলেন। উনি এই যে জিনিসগুলো যদি না আসে তাহলে আমরা শিখবো কেমন করে? এখানে আমেরিকাতে মানে শিক্ষাদান হলো একটা বন্ধুর মতো অবস্থা। আপনি যে ক্রিয়েটিভ এনভায়রনমেন্টটা যদি আপনি ক্রিয়েট না করেন, এই যে এনভায়রনমেন্টাল
এই ফ্যাক্টর কিন্তু বড় দরকার আপনার মেধা বিকাশের জন্য। বাংলাদেশে এটা হয় না। এবং সবচেয়ে আমি 30 বছর ধরে আমেরিকা বাংলাদেশ থেকে ছাত্র আনছি। এই মুহূর্তে আমার ডিপার্টমেন্টে 5 জন আছে যারা পিএইচডি ডিগ্রি করছে, এবং আমি গুণগতভাবে ওদের সেকুলার ডেক্লাইন হচ্ছে। আমি তো জিজ্ঞেস করি, তোমরা এত ভালো ছাত্র বাংলাদেশ টপ ইউনিভার্সিটিতে পড়ো, এরকম কেন? বলে যে স্যার আমাদের 50% সময় যায় স্যারদের তেল মারতে। আই এম সরি ফর ইউজিং দিস ওয়ার্ড। একাডেমিক এবং আলোচনা, এটা যদি একাডেমিক হয় তাহলে আলোচনা। আমাদের ভবিষ্যৎ কোথায় যাবে? এই জন্য আমাদের সুস্থতা ফিরে আসা দরকার। ছাত্র রাজনীতি ইউনিভার্সিটি বেসড হবে, নট মানে মানে ন্যাশনাল রাজনীতি ডক্টর লেজিসলেটিভ কবির হবে। হাসান, কিন্তু এই দূরে সরে এই রাখতে হবে। পরিবর্তনটি আমরা এইবারের ডাকসুতে যারা প্রার্থী হয়েছেন তাদের ইস্তেহারে আমরা দেখতে পাচ্ছি। তারা একাডেমিক নানা বিষয় নিয়ে কথা বলছেন। আগে শুধুমাত্র রাজনীতি নিয়ে কথা বলতেন, হল নিয়ে কথা বলতেন, ক্যান্টিন নিয়ে কথা বলতেন, এবার হয়তো একাডেমিক নিয়ে কথা বলছেন। আপনার আলোচনায় সেটি উঠে এসেছে। আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই। আমরা জানি যে ইলেকশনের আগের রাত ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর জন্য ব্যাপক কার্যকর একটা সময়, এবং সেটি আমেরিকা থেকে শুরু করে আমরা যদি হিলারি ক্লিন্টনের নির্বাচনের কথা বলি কিংবা অন্য জায়গাগুলোতে বলি, ইলেকশনের আগে রাতে অনেক কিছু উলটপালট হয়ে যায়, অনেক ইকুয়েশন একটা মেলানোর চেষ্টা করা হয়। এইবার ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যেটি দেখা যাচ্ছে, যেটি হয়তো এই আন্দোলনের মাধ্যমে কিংবা গত 1 বছরের অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রকট আকার ধারণ করেনি 71 ইস্যু, কিন্তু এই ইলেকশনের আগের রাতে ব্যাপক প্রচারণা 71-এর পক্ষ 71-এর বিপক্ষ শক্তি যাতে কখনো না আসতে পারে, এই ধরনের প্রচারণাগুলো ব্যাপক চালানো হচ্ছে। যদিও আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগ এই ইলেকশনে সরাসরি নেই, কিন্তু এই আলোচনাটা আছে। এটি শেষ পর্যন্ত ফ্যাক্টর হয়ে উঠবে কিনা? আমার মনে হয় না। কিছুটা হবে, কিন্তু বৃহত্তর মানে পরিবেশে এটা হবে না। এই কারণে, কারণ যারা 15 বছর, যারা মানে ইয়ুথ জেনারেশন, যারা বিপ্লব করেছে, তারা 15 বছর আওয়ামী লীগের শাসনামল দেখেছে, দুঃশাসন দেখেছে, তাদের ভোট চুরি হওয়ার ব্যাপার দেখেছে, তাদের চাকরি বাইরে চলে যেতে দেখেছে। আমি আরেকবার আপনার অনুষ্ঠানে বলেছিলাম যে বাংলাদেশের ইয়ুথ জেনারেশন যে জিনিসটা 71-এর মানে পাকিস্তানিরা আমাদের উপর করতো, আমাদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন মনে করতো, এখন বাংলাদেশের কর্পোরেট ওয়ার্ল্ড মানে ছেয়ে গেছে ইন্ডিয়ান দ্বারা। অবশ্যই তারা সুপিরিয়র, এই জন্য ওরা নিয়ে আসে, এটা নিয়ে আমরা করি না। কিন্তু যারা যেভাবে ট্রিট করে, যে আমাদের যে ইয়াঙ্গার জেনারেশনকে উপরে তুলে ধরবে, সেই জিনিসটা করে না। এই ক্ষোভ কিন্তু ওদের আছে। ওদের কিন্তু ইয়াটা বাইরের থেকে পুশ করা হচ্ছে না, তারা দেখছে যে বাংলাদেশের অর্থনৈতিক বা কিভাবে আস্তে আস্তে ইন্ডিয়ার হাতে চলে যাচ্ছে। এই ব্যাপারগুলো মোর ইম্পর্টেন্ট দেন 71। হ্যাঁ, 71 অবশ্যই আমাদের 71 আমাদের স্বাধীনতা লাভ করেছি, কিন্তু 24-এ আমরা আবার মুক্তি অর্জন করেছি। সেটাকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাওয়া দরকার সবার জন্য। এটা আওয়ামী লীগের জন্য। আওয়ামী লীগ তো এখনো 30% কোর ভোটার আছে, তাই না? আমি বারবারই বলি, আওয়ামী লীগকে শেখ হাসিনা বাদ দিয়ে যারা করাপ্টেড ছিল, তোমরা আওয়ামী লীগকে আবার নতুন করে গড়ে তোলো। এবং আওয়ামী লীগ ছাড়া, আওয়ামী লীগই পারতো আসলে। শেখ হাসিনা মারাত্মক ভুল করেছে তার শাসন আমলে। সে মুনিসকে প্রতিপক্ষ মনে করেছে, অনেক কিছু আছে, আমি সেখানে যাচ্ছে না। কিন্তু সে গণতন্ত্রে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারতো। সে কিন্তু 3বার এই মানে একবার বিনা ভোট, একবার রাতের ভোট, একবার মানে দামি ভোট, এগুলো না করে নর্মালি যদি আওয়ামী লীগ গণতন্ত্রের চর্চাটা করে যেত, ও আওয়ামী লীগ কিন্তু ক্ষমতা আসতো অথবা অপোজিশনে যেত। সেই জিনিসটা আওয়ামী লীগ আসলেই মিস করেছে, এবং যারা নতুন আওয়ামী লীগ করবে তাদেরকে এটা মনে রাখা দরকার। সেই কথা আমি বিএনপির বেলা বলবো, তো মনে করছে আমরা ক্ষমতায় চলে গেছি, যেভাবে কথাবার্তা বলে, মানে এগুলো তো গণতান্ত্রিক উত্তরণের জন্য আমাদের একটা সুস্থতার প্রয়োজন না। বঙ্গবন্ধু দেশ স্বাধীন, কিন্তু আমরা দেশ স্বাধীন হয়েছে কেন? আমরা গণতন্ত্রের জন্য, আমরা সাম্যের জন্য, সবার জন্য একটা ভালো ব্যবস্থার জন্য। এই ব্যবস্থা যদি আমরা যেতে না পারি, এই সুযোগটা, তাহলে আবার 30 বছর আমরা পিছিয়ে যাব। এখানে কিন্তু অনেক প্লেয়ার কাজ করছে, আপনি জানেন, যে লেফট এন্ড রাইট, বাইরে থেকে ভিতর থেকে। কিন্তু আমাদের সম্মিলিত ভাবে এটাকে আমাদের মোকাবেলা করতে হবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। বাংলাদেশের লোক বরাবরই অসাম্প্রদায়িক। বাংলাদেশের লোক কখনোই সাম্প্রদায়িক না। আমি নিজে বলতে পারবো, আমি গ্রো আপ ইন মানে সিটি যেখানে 50% মুসলিম, 50% হিন্দু। আমি কখনোই সাম্প্রদায়িকতা দেখি নাই, কোনো এগুলো কিছু দেখিনি। এই যে ন্যারেটিভ গুলো তৈরি করা হচ্ছে, এই ব্যাপারেও কিন্তু আমাদের সজাগ থাকতে হবে। এখন আমার ন্যারেটিভ তৈরি করা হচ্ছে 71 জঙ্গিবাদ। কোথায় জঙ্গিবাদ দেখলেন? আমি এগুলো আসলে আমাকে একটু বিরক্ত করে। আমাদের যারা মানে থিঙ্কিং, যারা আমাদের সমাজ বিনির্মাণ করবে, যে আমাদের মাথা, তাদেরকে এই ব্যাপারে মুখ খুলে কথা বলা দরকার। এটা কিন্তু আমাদের বাংলাদেশের ভবিষ্যতের জন্য দরকার। জি, সৈয়দ মাহমুদুল্লাহ, আপনার কাছে জানতে চাই, সেটা হলো নিঃসন্দেহে 71 বাংলাদেশিদের জীবনের সবচেয়ে বড় অর্জন। 30 লক্ষ প্রাণ, 3 মিলিয়ন প্রাণ
বাংলাদেশের সবচেয়ে বড় আত্মত্যাগ। কিন্তু এই ৭১কে আমরা দেখেছি একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ একেবারে তাদের নিজস্ব এজেন্ডা বানিয়ে বছরের পর বছর এটিকে ব্যবহার করেছে, ক্ষমতা যাওয়ার সিঁড়ি বানিয়েছে, বিপক্ষ দলকে দমন পীড়নের সিঁড়ি বানিয়েছে ৭১কে। এখন আমরা দেখছি বিএনপি এসে আবারও যখন নির্বাচনে জয়ের দরকার হচ্ছে, আবারও যখন ডাকসুর মতো নির্বাচন, জাতীয় নির্বাচনে জয়ের দরকার হচ্ছে, তারা ৭১কে ব্যবহার করা কিংবা ৭১কে সামনে নিয়ে আসার কথা বলছে। এই নিয়ে আসাটা কি আসলে রাজনৈতিক সংস্কৃতির অংশ হিসাবে নিয়ে আসা নাকি নিজেদের স্বার্থে নিয়ে আসা বলে আপনার কাছে মনে হয়? স্বার্থে হতে পারে, কিন্তু আরেকটা দেখুন, লতিফ সিদ্দিকীকে কেন জেলে দেওয়া হলো, জেলে নিয়ে গেল? সেখানে তারা একটা অনুষ্ঠান ডেকেছিল, যারা অনুষ্ঠান ডিস্টার্ব করলো তাদেরকে কিছু না করে এদেরকে সেখানে নিয়ে নেওয়া হলো। কাদের সিদ্দিকী একজন মুক্তিযোদ্ধা, তার বাড়ি আক্রমণ করে করা হলো, মুক্তিযুদ্ধের সমস্ত স্থাপনা ধ্বংস করে ফেলা হলো। এবং এই যে কাণ্ডগুলো একটার পর একটা হচ্ছে, শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করে, যে একটা বয়স্ক লোক, আহত লোক, অসুস্থ লোক, তাকে জেলে রাখাচ্ছে, এগুলো এই লক্ষণগুলো তারা তো রাজনীতির অংশ ছিলেন সৈয়দুল্লাহ, তারা রাজনীতি থেকে নানা ফায়দা নিয়েছেন নানা সময়। লতিফ সিদ্দিকী মন্ত্রী ছিলেন, শাহরিয়ার কবির একটি নির্দিষ্ট গোষ্ঠীর পক্ষে অসংখ্য বার স্ট্যান্ড নিয়েছেন, সেটি আলাদা। কিন্তু আপনি হয়তো আপনি মাসুদ রহমান হাফিজুর রহমান কার্জনের কথা বলতে পারেন। শাহরিয়ার কবির ৭১ অপরাধীদের বিচারের জন্য অনবরত কথা বলেছেন। মানে এরা কে সুবিধা নিয়ে নিয়েছেন, সুবিধার কারণে এদের বিরুদ্ধে। লতিফ সিদ্দিকী সুবিধা নিয়েছেন, সেই কারণে ওই মিটিং হ্যারাস করা হয়নি। এবং তাকে অ্যারেস্ট কেন করা হয়েছে? কথা হচ্ছে এই যে অ্যারেস্ট গুলো করা হচ্ছে, স্থাপনাগুলো ধ্বংস করা হচ্ছে, প্রশ্ন তুলে দেওয়া তারা করছে। নতুবা যেটা কবির সাহেব বললেন, এগুলো ইম্পর্টেন্ট ব্যাপার। আমরা আমাদের ইতিহাসকে ইতিহাসের জায়গায় রেখে ইতিহাসের প্রতি সম্মান প্রদর্শন করে আমরা অবশ্যই এগিয়ে যাবো, কিন্তু তা না করে আমি নিজে স্পষ্টভাবে যদি এক একটা কাণ্ড করে বসি, আজকে এই যে কাণ্ডগুলো ঘটেছে, লতিফ সিদ্দিকী ৮৭ বছর বয়স্ক একটা লোক, তাকে অ্যারেস্ট করার কোনো কারণ, এবং এই পর্যন্ত সরকারের একজন দায়িত্বশীল ব্যক্তি একটি শব্দ উচ্চারণ করেছে তাকে কেন জেলে ঢোকানো হয়েছে? কাদের সিদ্দিকীর বাড়ি আক্রমণ করার কি কাণ্ড ঘটেছে? সে কি কারো বাড়িতে আক্রমণ করতে গেছে? কাদের সিদ্দিকীর পক্ষে বলা হচ্ছে না। এই কারণগুলো, মুজিবনগরের সমস্ত স্থাপনা ধ্বংস করে, যত জায়গায় যত মুক্তিযুদ্ধের স্থাপনা ছিল ধ্বংস করা হয়েছে, একটি সরকারের পক্ষে একটা লোক একটা স্টেটমেন্ট, একটা শব্দ উচ্চারণ করেনি। ফলে তারা নিজেদের কার্যকলাপ দ্বারা প্রশ্ন তুলছে বলে এটা, আদারওয়াইজ জাতি এগিয়ে যাবে। একটা কর্তৃত্ববাদী সরকারের অবসান হয়েছে, গণবিস্ফোরণে তাদের পতন ঘটতে পারে, কিন্তু তার পাশাপাশি অন্য কাণ্ডগুলো যেটা হচ্ছে, আমাদের পোর্ট নিয়ে, আমাদের মানে করিডোর নিয়ে, আমাদের সমুদ্র এলাকা নিয়ে, সমস্ত একটার পর একটা কাণ্ড। তারপরে এই যে মুক্তিযুদ্ধের ব্যাপারগুলো তারাই তো আনছে। আপনি বলছেন ৭১ অনবরত লোকে ৭১ কেন করবে যদি আপনি ৭১কে প্রশ্নবিদ্ধ না করেন, ৭১কে নাকচ করে না দেওয়ার, নেগেটিভ করে না দেওয়ার, বাতিল করে না দেওয়ার। আমার প্রশ্নটা ছিল যখন আপনি যে ঘটনাগুলো বলছেন, এই ঘটনাগুলো ৭১-এর সঙ্গে জড়িত, ৭১-এর স্মৃতি বিজড়িত যে স্থাপনাগুলো ধ্বংস করা হয়েছিল, যখন ৩২ নম্বর ধ্বংস করা হয়েছিল, তখন এখন যারা ৭১-এর কথা বলছে, জি, এখন যারা ৭১-এর কথা বলছে তারা তখন একটি টু শব্দ করেনি। এখন যখন তাদের রাজনীতির জন্য ৭১-কে ব্যবহার করা দরকার, ডাকসু নির্বাচনের প্রতিপক্ষকে অবদমিত করা দরকার, তখন তারা ৭১ বলছে। আমি সেখানে প্রশ্নটা করছিলাম যে ঢাকা ইউনিভার্সিটির মিলাদ মাহফিল, হিজাব মাহফিল, এই যে এগুলো করা হচ্ছে, মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা করে ফেলা হচ্ছে। এটা যদি করা হয়, শিবির উইন করবে, যে উইন করবে তার চাইতে বড় কথা শিবির কাদের ছাত্র সংগঠন, তাদের এজেন্ডা কি, তারা কি চায়। এবং আপনি ইউনিভার্সিটি কি ইউনিভার্সিটি হবে না মাদ্রাসা হবে, সেখানে কি মানে কিরাত মাহফিল হবে, ইত্যাদি হবে, এগুলো হবে। ঘটনাটা তো একটার সাথে একটা ছবি। আপনি একটা যদি আধুনিক রাষ্ট্র গড়তে চান, সেখানে আপনি মানে মাদ্রাসার জায়গা থাকবে, মক্তবের জায়গা, ইউনিভার্সিটি। আপনি ইউনিভার্সিটিকে যদি একটা ৭১-এর বাংলাদেশ সৃষ্টি বিরোধী একটা রাষ্ট্রের একটা দলের মানে ছাত্র সংগঠন এটা দখল করে ফেলে, সেটা যে কোনো নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে, তাহলে সেটা মানে একটা স্বচ্ছ নির্বাচনেও তারা, সেটা আমার জন্য আতঙ্কের ব্যাপার। আমি বিচলিত বোধ করি।
জি, অর্থাৎ আপনি আপনি বলছেন যে নিঃসন্দেহে ডক্টর কবির হাসান, আপনি সম্ভবত কিছু যোগ করতে চান হ্যাঁ, এই বিষয়ে। আসলে আমরা সামনের দিকে কিভাবে যাব, আমরা যদি অতীতকে এইভাবে আষ্টে পৃষ্ঠে ধরে রাখি। আমি শিবির, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন অনেকের সাথে আমার কথাবার্তা হয়, আমার ছাত্রদের মাঝেও তারা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসে। আলটিমেটলি ওদের জিজ্ঞেস করেন ওরা কি চায়, একটা সুস্থ জীবনের নিশ্চয়তা, একটা চাকরি, রাইট সময় বিয়ে করা, তাদের ফ্যামিলির টেকবাল করা, এই জিনিসগুলো আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে বলেই তো বাংলাদেশের আন্ডারে হচ্ছে। আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন এটা কি তোমাকে একাত্তর করে, একাত্তর বলে যে একাত্তর তো আমাদের হিস্ট্রির অংশ। আমি অনেকবার বলেছি আপনাদের ইয়াতে, আমাদের হিস্টোরিক্যাল কোন স্থাপনায় ধ্বংস করে এটা আমাদের, আমরা যদি লাইক করি এটা আমরা করবো, আমরা ডিসলাইক করছি তাও আমাদের মনে করে দেয় এটাই কারণে। এটা কখনো করা উচিত না, এটা আবার ফিরে আসবে যদি যারাই করে, এটা ঠিক না। কিন্তু আপনি যে প্রশ্ন করছেন এটা গুরুত্বপূর্ণ। এখন হঠাৎ করে বিএনপি কেন 71 নিয়ে আসতেছে, কারণ তার এটা রাজনৈতিক স্বার্থে ইউজ করেছে। আওয়ামী লীগের 71 রাজনৈতিক স্বার্থে ইউজ করে, মুক্তিযুদ্ধের চেতনা। আমি অনেকবার জিজ্ঞেস করি ভাই মুক্তিযুদ্ধের চেতনাটা কি, এখন যে শেখ হাসিনা করছে এটা মুক্তিযুদ্ধের চেতনা পক্ষে না বিপক্ষে, চুপ করে থাকে। তারা কখন একটি কথাও বলেনি, মানে 15 বছর জি হুজুর তালে। এবং শুধু তাই না, আমি অনেক শুনেছি কথাবার্তায় কেউ যদি বলে যে আপা বা আপা আপনার 1000 বছরের মতো আপনার মতো নেত্রীকে বসেন, যখন মাথার মধ্যে যখন এগুলো ঢুকায় মানুষ তখন মনে হয় আমি কি হনরে। এই ব্যাপারগুলো আসলে দূর করা দরকার, আমাদের আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়া দরকার। এবং তার জন্য যে তরুণ প্রজন্ম তাদের মধ্যে থেকে আমাদের চিন্তাগুলো আসবে। আজকে যে বিভিন্ন দল, ইভেন বামপন্থী, ডানপন্থী, ইসলামপন্থী, তারা যেভাবে উল্লাসমুখর ভাবে যে ইলেকশন করছে, এই জিনিসটা আমার কাছে পজিটিভলি নিয়ে যেতে হবে। সেই শক্তি মানে সেই এনার্জিটাকে আমাদের সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং এইটা মনে রেখেই 71 আছে, 24 আছে, কিন্তু আমরা এই যে হিস্ট্রির আবর্তে ঘুরপাক খেতে থাকি, এটা থেকে বেরিয়ে আসতে পারি না, এটা আমাদের জন্য মঙ্গলজনক না। আমার মনে হয় না কেউ, শিবির বলেন আর যাই বলেন, তারা যদি ক্ষমতা যায় দে আর গোয়িং টু ব্রিং পাকিস্তান বানায় ফেলবে, এই করে ফেলবে, সেই করে ফেলবে। আর আমি আর একটা দিচ্ছি, এবার যারা নেতৃস্থানীয় ভিপি এবং জিএস পদে 28 জনের মধ্যে 20 জন মাদ্রাসা ছাত্র, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসা। আপনি যদি এখন আপনি বিভিন্ন অফকোর্স আমরা দেখি ছাত্রদের সাথে আলাপ হইয়া বলে, ওরা বলবে যে ওরা যে সমস্ত কাজকর্ম করছে, শিবিরের কথা বলছে, ইভেন রাজশাহী ইউনিভার্সিটির যারা জিএস প্রার্থী দিয়েছে সেই লোক কিন্তু শিবিরের লোক না, বলেছে এত বছর তাদের দেখছি আমরা কি কাজ করছে ছাত্রদের মাঝে। তারপরে পাটোয়ারি যে জাতীয় পার্টির ওনার একটা বক্তব্য শুনছিলাম। এই জিনিসগুলো তো আমি চাই, তাই না? আমার উপকার কি বলে, আমি যখন গ্রাম থেকে আসি আমার থাকার জায়গা নেই, অথবা যে জিনিসগুলো করলে আমার ভালো হয়, এই জিনিসগুলো করে তো শিবির মানুষ ছাত্রদের মন জয় করেছে। ওরা যদি যেতে যায় আমি মানে অবাক হব না, কিন্তু এখনো বলা যাচ্ছে না কোন দিকে যায়। আপনি যেটা বারবার বললেন 48% যে নারী ভোটার আছে, নারী ভোটাররা তো এমনিতেই ঢাকা ইউনিভার্সিটিতে একটু মোর প্রোগ্রেসিভ, এবং ওদের পার্টিসিপেশনকেও এই ইলেকশনের রেজাল্ট যেটা এখন আমরা ভাবছি যে শিবির যেতে যাবে, এটা দেখা যায় ওরা কত পার্সেন্ট আসে, কত পার্সেন্ট শিবিরের পক্ষে ভোট দেয়, এবং এটা তখন আমরা বুঝতে পারবো আসলে রেজাল্টটা কি। এখন কিছুই বলা যাচ্ছে না। জি, সৈয়দ মাহমুদুল্লাহ, আপনি যদি কিছু যুক্ত না করতে চান আমরা এই বিষয়টার ইতি টানতে চাই। কারণ আমরা মনে করি যে নির্বাচনে অবশ্যই যারাই জিতুক তারা 71কে অস্বীকার করার কোনো সুযোগ নেই, এবং 71কে অস্বীকার করে যদি বাংলাদেশকে কেউ এগিয়ে নিতে চায়, একই সাথে 24-এর যে গণ আন্দোলন হয়েছে সেটিও গুরুত্বপূর্ণ, এগুলোকে নিয়ে আসলে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এবং আমরা চাই দিন শেষে, অর্থাৎ আজকে ভোট গ্রহণের এই দিন শেষে বাংলাদেশ জিতে যাক, সেটা ছাত্রদলের প্যানেল হোক, শিবিরের প্যানেল হোক, বামদের প্যানেল হোক, কিন্তু বাংলাদেশ জিতে যাক, গণতন্ত্র জিতে যাক, বহুমত জিতে যাক। আমরা একটু আমেরিকান প্রসঙ্গে ফিরবো। সেটা হলো যে ইউক্রেন ইস্যুতে বলা হচ্ছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই এখন দোষারোপ করা হচ্ছে। তিনি নিজে গিয়েছিলেন শান্তি স্থাপন করতে, তিনি গিয়েছিলেন দুপক্ষকে মিলিয়ে দিতে, কিন্তু এখনকার বিশ্লেষণগুলো বলা হচ্ছে যে প্রেসিডেন্ট বরং একটা ম্যাচ করে ফেলেছেন। তিনি রাশিয়ার পুতিনকে ডেকে নিয়ে আলাস্কাতে যেভাবে কথা বলেছেন, শেষ পর্যন্ত রাশিয়াকে এক ধরনের শক্তি দেওয়া হয়েছে। রাশিয়া এখন অনেক উগ্রবাদী আচরণ করছে, তারা বলছে যদি পশ্চিমা দেশদের কোনো সৈন্য পাঠানো হয় তাদেরকে শত্রু হিসেবে কাউন্ট করা হবে। পুতিন বলছেন যদি ইউক্রেন সত্য না মানে তাহলে আমি জানি কিভাবে সেটি আদায় করে নিতে হয়। অর্থাৎ বেশ
কঠিন একটা অবস্থার মধ্য দিয়ে এখন প্রেসিডেন্ট বিপাকে পড়েছেন। সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনার কাছে জানি, সেটা হলো অল্প করে জানি, সেটা হলো যে এই বিষয়টি শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো ভালো উদ্দেশ্য নিয়ে গিয়েছিলেন, উল্টো কি তার গায়ে এখন মানে দোষ চাপছে কিনা? তার গায়ে দোষ চাপছে তো সেটা বিশ্লেষকরা অনেকে বলছেন, কিন্তু কথা হচ্ছে তিনি তো পুতিন সেখানে গিয়েছেন। পুতিন যখন ইয়েতে কয়েকদিন আগে বেইজিং এ গেছিলেন, সেখানে উনি বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে আমার মোটামুটি ভাবে একটা ছক সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। ফলে তিনি কি বলেছেন সেটা আর একটা ব্যাপার, ভেতরে তাদের ভিতরে কি আন্ডারস্ট্যান্ডিং হয়েছে আমরা তো জানি না। কিন্তু এখনো পর্যন্ত তো মানে ওখানে আলোচনারও কোনো উদ্যোগ আমরা দেখছি না, যুদ্ধবিরতিরও কোনো শান্তি চুক্তি কোনো কিছুই হচ্ছে না। এবং তিনি যেটা আপনি বললেন, ইউরোপিয়ানদেরকে বলেছে তোমরা যদি ওখানে মানে শান্তি চুক্তি হওয়ার পরে সেটা মানে সেটা তত্ত্বাবধানের জন্য তোমরা সৈন্য পাঠাও, তোমরাই আমার আক্রমণের শিকার হবে। একটা। 2 নম্বর হচ্ছে তিনি কিয়েভ রাজধানীতে তাদের মানে সেক্রেটারিয়েট ভবন, বাংলাদেশে যেটা বলা হয় মন্ত্রী ক্যাবিনেট সেক্রেটারিয়েট, যেটা সেটার উপরে আক্রমণ হয়েছে, প্রধানমন্ত্রী দপ্তরের উপরে আক্রমণ হয়েছে, রাজধানীতে বিভিন্ন জায়গায় আক্রমণ হয়েছে, বিভিন্ন স্থানে আক্রমণ হয়েছে, অডেসাতে আক্রমণ হচ্ছে, ব্যাপকভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং তারা অগ্রসর হচ্ছে, ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। কিন্তু তারা তাদের যে সমস্ত দাবি এলাকা করছিল প্রায় সবগুলো দখল নিয়ে ছাড়াও অতিরিক্ত দখলের দিকে তারা এগিয়ে যাচ্ছে এবং মনে হচ্ছে তারা আরো এগিয়ে যাবে। এখন ট্রাম্প সাহেব বলেছেন তিনি এই কয়েকদিনের ভিতরে আবার নতুন কি একটা ব্যবস্থা নেবেন, দেখা যাক তিনি কি নেন। কিন্তু আপাতত তিনি যদি আর না নেন, তবে ট্রাম্প পুতিন যেটা বলেছেন তাদের ভিতরে একটা সমঝোতা বা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, সেই রূপরেখা কি আমরা আরো কয়েকদিনের ভিতরে 2-1 সপ্তাহের ভিতরে বুঝবো। যদি প্রেসিডেন্ট ট্রাম্প তার বিরুদ্ধে কঠোর কোনো ব্যবস্থা নেন, তখন আমরা বুঝবো যে তিনি সত্যি মানে পুতিনকে থামাতে চেষ্টা করছেন রাশাতে। এখন আমার নিজের ধারণা, যুক্তরাষ্ট্র যদি কঠোর কোনো ব্যবস্থা সত্যি নেই, স্যাংশন, আবার স্যাংশন আর উপর কথা বলা হচ্ছে, আরো কঠোর স্যাংশন সত্যি যদি নেয়, তাহলে মানে পুতিন থেমে যাবেন। যুক্তরাষ্ট্রের ঠেকাটা কোথায়, যেখানে ইউরোপের দেশগুলোর স্বার্থ, ইউরোপের দেশগুলো রাশিয়া থেকে তেল কিনছে, বরং আমেরিকাকে বলতে হচ্ছে ভাই তোমরা তেল কিনো না, শুধু ইন্ডিয়ার উপরে যে আমি আলাদা করে ট্যারিফ দিচ্ছি তা না। ইউরোপের দেশগুলো তো তেল কেনা বন্ধ করছে না। ইউরোপ যে পরিমাণ ওখান থেকে তেল, গ্যাস বা অন্য সামান্য জিনিসপত্র কিনছে, সেটা বাইডেন প্রশাসন আমল থেকে ওদেরকে অ্যালাউ করেছে বলে এই পরিমাণ, এবং ট্রাম্প প্রশাসন আসার পরে এটা বলেনি যে তোমরা বন্ধ করে দাও। এখন এই সর্বশেষ 2 দিন আগে ট্রাম্প সাহেব বলেছেন যে তোমরা এটা করছো 1 বিলিয়ন। ইউরোপ কত 1 বিলিয়ন, 1.1 বিলিয়নের মতো, 1 বিলিয়ন প্লাস কোন টাকা, 1 বিলিয়ন প্লাস কোন টাকা, যেখানে ডজন বিলিয়ন, শত বিলিয়নের বড় কথা তো এটা একটা নৈতিক জায়গা, নৈতিক জায়গা। হ্যাঁ, সেটা অ্যালাউ করেছে এরা, পারস্পরিক সলা পরামর্শ কোনো ওইটুকু অ্যালাউ করেছে বলে এতদিন চলেছে। এখন ট্রাম্প সাহেব নিষেধ করেছেন, দেখবেন যে উনি সত্যি যদি মানা করেন যে তোমরা করবে না, ইউরোপ টোটালি বন্ধ করে দেবে আমার ধারণা। ওকে, ডক্টর কবির হাসান, আপনার কাছে যেতে চাই যে ইস্যুটি, সেটা হলো যে আমরা অনেকে আশাবাদী হয়েছিলেন লস অ্যাঞ্জেলসে যে ন্যাশনাল গার্ড নামানো হয়েছিল সেটি একটি ডিস্ট্রিক্ট আদালত সেটিকে অবৈধ ঘোষণা করেছিল, কিন্তু সুপ্রিম কোর্ট আজকে বলেছে না, সেটি ঠিক আছে। এবং এখন আসলে পরবর্তী পরিকল্পনা শিকাগো টার্গেট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে কথা বলেছেন, আমরা ছোট্ট করে তার বক্তব্যটা শুনে আপনার মন্তব্য নেব। Chicago, Illinois is a disaster. I have property there. It's a disaster what's going on in Chicago. And you get Pritzker, he's violating our rights. I think this is another men and women's sports thing. I think this is one of those, you know, they call them 80-20 issues. I call them 97-3. I think the Democrats better get smart. And, you know, politically, I hope they don't. But actually, in terms of love for the country, I hope they do, because it would be good to work together. So I'm thinking about, you know, when I have some slob like Pritzker criticizing us before we even go there, I made the statement that next should be Chicago, because as you all know, Chicago is a killing field right now. And they don't acknowledge it.
প্রফেসর ডক্টর কবির হাসান, আমরা জানি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটি বলেন সেটি করেন, যেটি বলেন না সেটি করেন। আমরা ইরানের ক্ষেত্রে দেখেছি, আমি হামলা করতে পারি নাও করতে পারি, পরে হামলাটা হয়ে গেছে। শিকাগোর ব্যাপারে গত 2 সপ্তাহ ধরে ট্রাম্প প্রশাসন খুব কঠোর একটা অবস্থান নেওয়ার চেষ্টা করছিল। মাঝখানে লস অ্যাঞ্জেলসের এই আদালতের রায়টি অনেককে আশাবাদী করেছিল না শেষ পর্যন্ত হয়তো শিকাগোতে যাবেন না। তিনি শিকাগোতে যাবেন এখন পর্যন্ত যেটি মনে হচ্ছে, এবং পরবর্তী টার্গেট হয়তো নিউ ইয়র্ক কিংবা অন্যান্য ডেমোক্রেটিক সিটিগুলো। এই যাওয়াটা এটিকে আসলে কেওয়াস তৈরি করছে নাকি আসলে এটি একটি ফলাফল শেষ পর্যন্ত পজিটিভ, ইতিবাচক একটা অবৈধ ইমিগ্রেন্ট বলেন, আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট বলেন, ক্রিমিনাল যারা আছে তাদের কথা বলেন, আসলে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে আপনি মনে করছেন? আমি মনে করি না। আমি অ্যাকচুয়ালি শিকাগো ছিলাম ওই উইকেন্ডে একটা বিয়ে খেতে। আমি ছিলাম শারাটনে, তার পাশে ট্রাম্প টাওয়ার, যে সম্পত্তির কথা উনি বললেন আর কি। তো এই ট্রাম্পের অধিকাংশ কথাই আপনি বুঝেন কিনা জানি না, আপনাদের সাংবাদিক, আমিও বুঝি না। তারপরে আবার একটা কথা বলতেছি, কারণ পুতিন এবং ট্রাম্প যখন মানে একাকি তাদের নিবৃত্তে আলাপ হয়েছে, ট্রাম্প জানে না ইংরেজি, আর ইংরেজি যারা জানে তারাও অর্ধেক কথা ট্রাম্পের বুঝে না। ওখানে যে কি আলাপ হয়েছে আমরা কিছুই জানি না। ট্রাম্প মনে করেছে যে এইটার মাধ্যমে সে আগিয়ে গেল, কিন্তু আসলে পুতিন কিন্তু তার নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোচ্ছে, যেটা মোহাম্মদ ভাই বলেছেন, যতটুকু জায়গা আছে তার চেয়ে বেশি জায়গা দখল করছে। কারণ একটা নেগোসিয়েটিং টেবিল এসে এই সলিউশনটা হবে কিন্তু পুতিনের মাধ্যমে। আর যে কথাটা আপনি বলেন আক্সের ব্যাপারটা, শিকাগোবাসী অলরেডি ওরা বলছে যে দেয়ার ইজ নো নিড টু কাম। এই জিনিসগুলো যে স্ট্যাটিস্টিক আমি বলতেছি প্রত্যেকটা, যেগুলো বারবার ট্রাম্প বলে মিথ্যা দাবা বানাচ্ছে, এই যে স্ট্যাটিস্টিক কিন্তু টুয়ান্স মানে যেইভাবে বলা, এই কিন্তু প্রত্যেক শহরে কিন্তু কম আগের চেয়ে, এবং এটা বেড়ে গেছিল ইয়ার সময় 2019 and so on। এই যে ন্যারেটিভ গুলো ক্রিয়েট করছে, সে একটা হাইপের পর আরেকটা হাইপে যাচ্ছে, একটা যখন ফেল করছে আরেকটাতে যাচ্ছে। কিন্তু আমি একটা জিনিস বুঝছি না, অবশ্য তারা খুব বিজ্ঞ, সুপ্রিম কোর্ট 60 মেজরিটি, তারা এটাকে টোটালি করছে না, মানে বাদ দিয়ে দিচ্ছে না, টেম্পোরারি আনলেস মানে ইট প্লেজ আউট দ্য কোর্ট বলে আর কি। এটা আস্তে আস্তে আসতে দাও, সুপ্রিম কোর্ট আসবে, তারপর একটা ফাইনাল জাজমেন্ট দিবে। কিন্তু ইন্টারিমে প্রেসিডেন্টের সে ক্ষমতাটা দিচ্ছে, এবং সেটাতে এমবোল্ডেন করেছে। আপনি যেটা বলেছেন ডোনাল্ড ট্রাম্পকে, সে হয়তো শিকাগোতে যাবে আবার সেই একটা স্টোরি বানানোর জন্য, যেটা লস এঞ্জেলস করে এতটা করতে পারেনি, সে টেস্ট করতেছে সে আসলে কোন জায়গায় সে তার মানে অ্যান্টি ইমিগ্রেশন যে পলিসি আর কি, যে অ্যান্টি আনডকুমেন্টেড ব্যাপার। কিন্তু একটা জিনিস আমি বলি ট্রাম্পের, যে যারা ক্রিমিনাল আছে সব রেকর্ড এফবিআই এর কাছে আছে। You do not have to put up a show like this. Okay, invade the city, take over the city. You just go and get them, catch those people and deport them. কিন্তু আনডকুমেন্টেড যারা ইকোনমিক রিফিউজি বলি আমি, যারা ট্যাক্স দিচ্ছে, তারা তাদের পরিবারকে চালাচ্ছে, তারা দেশের মানুষকে হেল্প করতেছে, তারা তো আমেরিকান ইকোনমির জন্য খুব দরকার। ট্রাম্প বলে যে এখন ওয়াশিংটন ডিসিতে রেস্টুরেন্ট গুলোতে এই মানে লোকজন যাওয়া শুরু করেছে, আসলে সে বুঝতে পারছে না এখানে প্রত্যেকটা রেস্টুরেন্ট ব্যবসা ব্রিক ডকুমেন্টারি, আপনি দেখছেন কিনা জানি না, একজন শেফ বানিয়েছিল যে আপনি একটা ভালো রেস্টুরেন্ট খেতে গেলে তার 80% যেগুলো ইনপুট আসে এগুলো আনডকুমেন্টেড ওয়ার্কারের মাধ্যমে। এইটা যদি হয়, আমাদের যেখানে আমেরিকানরা যেতে চায় না সেখানে আমাদের জন্য একটা বিরাট ক্রাইসিস সৃষ্টি হবে। রিসেন্টলি আমি জাস্ট একটা জিনিস অ্যাড করছি, হাউন্ডিতে যেটা হইলো আর কি, ওই যে হাউন্ডের যে 300 সাউথ কোরিয়ানকে ওরা ধরে নিয়ে গেছে, ট্রাম্প বলতেছে এটা দেয়ার ফলোইং দেয়ার রুল। তারা একটা মেসেজ দিতে যাচ্ছে যে তোমরা আমেরিকান লোকদেরকে হায়ার করে ট্রেন করো, কিন্তু তারা এটা যদি করতে যায় ইকোনমিক অ্যানালাইস, তাদের জন্য কস্ট অফ ডুইং বিজনেস উইল বি ভেরি হাই, ইটস গোইং টু এফেক্ট করবে আমাদের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, যেটা এটা কন্ট্রাডিক্টরি। মাঝে মাঝে মনে হয় ট্রাম্প গুলো চিন্তা ভাবনা করে কিনা। আর যে মিলার যে তার অ্যাডভাইজার ইমিগ্রেশন, এই লোকটা আসলে কার্পি, তার একটা হোয়াইট সুপ্রিমিজমের একটা ব্যাপার আছে, এবং এই জিনিসটা কিন্তু বারবার তার এই সমস্ত অ্যাডভাইস গুলো ট্রাম্পকে যে বুদ্ধি দেওয়া, এগুলোর মধ্যে কিন্তু বারবার ফিরে আসছে। আমরা শেষ করতে হচ্ছে, সময় শেষ হয়ে গেছে। সৈয়দ মাহমুদুল্লাহ এবং প্রফেসর ডক্টর কবির হাসান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় এবং মতামতের জন্য, এবং দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামীকাল রাত 8টায় আবারও ডেমোক্রেসি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।